আজ আমার বড় দুঃখের দিন। আজ আমার বিবাহ বার্ষিকী, মানে ম্যারেজ অ্যানিভার্সারি। অন্যদিন চুলগুলো কেমন সুন্দর থাকে না, আজকে কেমন উদ্ভ্রান্তের মতন হয়ে আছে। ভেবেই মানে কি বলবো আপনাকে, এই কটা বছর মানে প্রায় ধরুন 31 বছর হয়ে 32 বছরে পড়লো। তো এই 32 বছরের মধ্যে আমি যে কতবার ওকে ডিভোর্স দিয়েছি, আর ও যে কতবার বলেছে তোমার জন্যে আমায় গলা দড়ি দিতে হবে, সে দড়ি বাড়তে বাড়তে এখন মোটামুটি ধরে নিন আমাদের এখান থেকে প্রায় হাওড়া স্টেশন অবধি চলে গেছে। আর আমার ডিভোর্সের ফাইল জমতে 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 ধরে নিন এরকম একটা হয়ে গেছে। এই কেস কোথায় কবে সলভ হবে কেউ জানে না। যাই হোক, জোক স্যাপাট আমি আপনাদের বলি যে এই মহিলার সঙ্গে আমার আলাপ হলো কি করে। দেখুন, ডেস্টিনি বলে একটা কথা থাকে না, মানে সবার নাকি সবকিছু পূর্ব নির্ধারিত থাকে। কবে জন্মাবি তুই, কবে মরবি তুই, কবে তোর বিয়ে হবে, এগুলো সব পূর্ব নির্ধারিত থাকে। আমি সেন্ট জেভিয়ার্স কলেজের স্টুডেন্ট, ভেবে দেখুন যে এমন সুন্দর সুন্দর আমার সব বান্ধবী ছিল। চন্দ্রিকা, মিঠু, অর্ণা, তারপরে ধরুন অর্ণা আবার হচ্ছে শ্রীকান্ত আচার্য স্ত্রী, অর্ণা শীল, হ্যাঁ। তারপরে ধরুন লোপামুদ্রা, তারপরে এক বান্ধবী ছিল, তার নাম ছিল হারলিন। তো হারলিন মানে বুঝতেই পারছেন, সবাই ভাববে বোধহয় একটা কোনো অ্যাংলো ইন্ডিয়ান নাম টাম এরম কিছু, তা কিন্তু নয়। পাঞ্জাবি মেয়ে। হার মানে শিব, আর লিন মানে তার উপরে যিনি শুয়ে আছেন, অর্থাৎ দুর্গা। তো সেই হারলিন, এরা প্রত্যেকেই মানে মোটামুটি ডানা কাটা অপূর্ব অপূর্ব সুন্দরী মেয়ে। কেউ কপালে জুটল না। কে জুটল? না, প্রতিভা দেবী। এ প্রতিভা দেবী আসার একটা বিরাট মজার গল্প আছে। আমি যখন এর আগে তো রেলে চাকরি করতাম, তো আমি যখন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে আছি, সেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে ভদ্রমহিলার সঙ্গে আমার আলাপ। তা আস্তে আস্তে আমরা বন্ধু হয়ে উঠছি, একে অন্যের সঙ্গে সমবয়সী তো, কাছাকাছি প্রায়, ও একটু ছোট আমার চেয়ে। তা আমাদের আলাপ পরিচয় সব কিছুই তখন হচ্ছে। দেখা সাক্ষাৎ হচ্ছে, রোজই হ্যালো হাই হচ্ছে, একসঙ্গে গিয়ে চা খাচ্ছি আমরা। তো বেশ কয়েকজন ছিলাম, সোমনাথ, শান্তি, আরও সুবীর, এরা সব একসঙ্গে আমরা একসঙ্গে চা খাই, গল্প করি, আড্ডা দিয়ে সমস্ত চলছে। এহেন অবস্থায় হঠাৎ একটি মেয়ে আমাদের এই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে আসলো। কাজ ছিল আমাদের ভীষণ ভীষণ বোরিং। কাজ ছিল ওই এত এত দরখাস্ত পড়তো চাকরি, সেই সমস্ত দরখাস্ত সব আমরা একত্র করতাম 50খানা করে, এবং প্রত্যেকটাতে নাম্বারিং করতাম, এবং তারপরে সেটাকে একটা গিট মেরে আমরা এক বান্ডিল হলো এমনি করে, মানে ওই সাজাতাম আর কি, যে পোস্টাল অর্ডার, তারপরে ছবি, তারপরে ওই পরপর যা সার্টিফিকেট, তারপরে ফর্ম, এগুলো দিয়ে সারতাম। তো লোকে আমাদের কিছু জিজ্ঞেস করলে তখন আমরা বলতাম আপনাদের কাজটা কি, আমরা বলতাম আমরা ছিঁড়ে আঁটি বাঁধি। এটাই ছিল আমাদের মোটামুটি কাজ। তো এই সমস্ত কাজের মধ্যে বুঝতেই পারছেন একটা বিরক্তি, এবং একটা টার্গেট থাকতো যে আজকে তোমাকে 500 ফর্ম তোমাকে আজকে সাজিয়ে গুছিয়ে রেডি করে নাম্বারিং করে তোমায় দিতে হবে। বিরক্তিকর কাজ ছিল, কিন্তু করতে হতো, কিছু করার নেই, চাকরি তো। তো এইবার যখন ধরে নিন কোনো একদিন কেউ খুব চেষ্টা করে হুড়মুড় 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 করে একদম কোনো রকম ফাঁকি না দিয়ে, হয়তো ধরে নিন বিকেল 4টের মধ্যে মোটামুটি তার যেটা টার্গেট ছিল সে সেটা ফিল করে দিল। ঠিক তখনই পণ্ডিত দা ছিলেন, এনার দাঁত বার করা, এবং প্রচুর পান খেতেন, এবং বোধহয় পৃথিবীর কেউ ওনাকে দু চোখে দেখতে পারত না। এবার তিনি ছিলেন, তিনি এসে আমাদের সুপারভাইজার, তিনি এসে সঙ্গে সঙ্গে দরাম করে এক গাদা ফর্ম দিয়ে বলতেন এগুলো শেষ করো। তখন তার হাড়পিত্তি জ্বলে যেত যে আমি নিজে কষ্ট করে আমায় যেটা টার্গেট দেওয়া ছিল আমি শেষ করেছি, যেহেতু 2 ঘন্টা আমার হাতে আছে সেহেতু সঙ্গে সঙ্গে আমাকে আবার দিয়ে দেওয়া হলো। তো মনে মনে সবাই রাগ করতাম, করতাম, কিন্তু মুখে কিছু বলতে পারতাম না। এটা হচ্ছে নিরুপায় আর কি, কিছু করার নেই, করতে হতো। তো যাই হোক, আমাদের এই যে কজন বন্ধু বান্ধব তার মধ্যেখানে হঠাৎ একটি মেয়ে আসলো। সে মেয়েটির নাম মৌসুমী। তিনি মহিলা না পুরুষ কেউ জানে না। ধরে নিন এই পাঞ্জাবি পড়েছে, তো তো পাঞ্জাবি 2-3 কানা বোতাম ফোতাম খোলা, মাথার চুল কোনোদিন বাঁধা কোনোদিন বাঁধা না,
হ্যাঁ, তারপরে ধরুন মুখে একটা পান মশলা চিবোচ্ছে, এমন টাইপের একটা মেয়ে আসে। আর কোনো কারোর সঙ্গে কথা নেই, আলাপ নেই, পরিচয় নেই। হ্যালো, কেমন আছো? তুমি কোথায়? তোমার নাম কি? আমি এই কাজে নতুন এসেছি। এসব কিছু নেই। পান মশলা খাচ্ছেন, নিজের মতো তো এই কাজ করে। এবার মনে করুন যথারীতি ওকে যা টার্গেট দেওয়া হয়েছে ও সেগুলোকে ফিল আপ করতো, এবং ফিল আপ করার পর ধরে নিন 4:30-র মধ্যে হয়তো ওর কাজ হয়ে গেল। তো একটু জল ফল খেয়ে আবার একটা পান মশলা খুলে মুখে দিয়ে বসে আছে। তখন পণ্ডিত দা যাতে এই এক গাদা দিয়ে বলে এগুলো ফিল আপ করো, ও সঙ্গে এগুলো এখন করতে পারবো না। এইরকম বলাতে না আমরা তটস্থ হয়ে যাম, সর্বনাশ করেছে, এইবার কিছু একটা ঘটনা ঘটবে রে। তো তখন উনি বলছে, সে কি করবে না, মানে করতে হবে তো, সময় আছে হাতে, যখন করতে হবে। না, পারবো না, আপনার বাপের চাকর নই আমি, করতে পারবো না। হেন মেয়ে, তাকে আমরা যথেষ্ট ভয় পেতাম। বাবা, এ তো মেয়ে নয়, অ্যাটম বোম, ডেঞ্জার জিনিস। যাই হোক, এইরকম ভাবে চলতে চলতে বেশ কিছুদিন বাদে আমরা ওর হাল হকিকত সবই দেখতাম। কোথায় থাকে, কেমন, কোন বাড়িতে থাকে, কি ওদের স্টেটাস, বাবা মা কি করেন, কিছুই জানি না। আমরা যেমন আমাদের নিজেদের মধ্যে আলোচনা করে কে কি করি না করি সবই আমরা বলা বলি করেছি, জানি আমরা সব। ওর ব্যাপারে আমরা কিছুই জানতাম না। তো টয়লেটে একদিন, মানে লেডিস টয়লেটে, এটা আমি পরে শোনা, লেডিস টয়লেটে একদিন প্রতিভা ওকে ঝপ করে ধরে, বলে, তুমি দাঁড়াও। বলে যে, কি ব্যাপার, তুমি একটা অফিসে আসো, তুমি একটা মহিলা, তোমার কোনো ডেকোরাম নেই? একটা পরিষ্কারভাবে জামা কাপড় পরতে পারো না? ঠিকঠাকভাবে চুল আঁচড়াতে পারো না? এই কি, বাড়ি কোথায় তোমার? বাবা কি করেন, মা কি করেন? এভাবে ওর সঙ্গে কেউ কিন্তু কখনো কোনোদিন কথা বলেনি। হঠাৎ করে প্রতিভা এরকম বলাতে না ওরা পুরো, হ্যাঁ, বাড়ি, বাড়ি নড়তে, এরকম চুল কেন না, মানে আমি অত ভালো করে আঁচড়াতে পারি না, এই সব উত্তর, মানে ওরা পুরো থতমত খেয়ে গেছে, মানে মৌসুমীর কথা বলছি। এবার প্রতিভা বলো, চলো তো, তোমার বাড়ি যাবো আমি। আরো ভয় পেয়ে যায় মৌসুমী। আচ্ছা, পরের দিন অদ্ভুতভাবে আমরা দেখি, আচ্ছা, আমার গিন্নির একটা নাম আছে সুলতানি। তো সুলতানি থেকে শর্টে সেটা হচ্ছে সুলা। আর এই মৌসুমীর ডাক নাম হচ্ছে বুলা। তো সুলা অ্যান্ড বুলা পরের দিন দেখি একদম সেম কস্টিউম পরে দুজনে আসছে। কিরকম? হোয়াইট ওপরকার টপ, সেটাতে ছোট ছোট লাল ববি প্রিন্ট, গোলাপি ববি প্রিন্ট, অ্যান্ড লোয়ার হোয়াইট, দুজনেই একই রকম। এবং মৌসুমী চুল সুন্দর করে বাঁধা, বিনুনি করা, এবং কাজল টাজল পরা। আমরা মৌসুমীকে এভাবে দেখতে অভ্যস্তই নই। তো দেখার পর না সবাই হাঁ হয়ে গেছি। তো প্রতিভাও আসছে হি হি করতে করতে ওর পাশে পাশে। কি ব্যাপার? এবার আমরা প্রতিভাকে জিজ্ঞেস করছি, মৌসুমীর ব্যাপার, এই কে রে, কি ব্যাপার, এরকম ভাবে সেজে গুজে এত সুন্দর কি? বলে, আমি গেছিলাম তোর বাড়িতে, আমি গিয়ে ওকে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসলাম। ভালো বাড়ি ওর, বাবা গয়নার ব্যবসা করেন, হ্যাঁ, ওরা ভাই বোন আছে সব, খুব সুন্দর বাড়ি ওদের নর্থে, দারুণ ব্যাপার, বড় বাড়ির মেয়ে। তো ওই রকম ওর মা বললো যে, আমার অন্য ছেলেমেয়েগুলো নিয়ে কোনো অসুবিধা নেই গো, এইটাই এইরকম ভ্যাগাবন্ড, ওরকম একটা অদ্ভুত, কোনো কিছু সাজে না গোজে না, ওরকম ধরনের মেয়ে। তো ওর থ্রুতে জানতে পারলাম সবকিছু, মানে প্রতিভার থ্রুতে জানতে পারলাম যে মৌসুমী কিরকম। এবং তারপর যেটা হলো কি, এই সুলা এবং বুলা, এরা দুজনে কিছুদিনের মধ্যে এমন প্রবল বন্ধু হয়ে গেল, যেখানে সুলা সেখানে বুলা, মানে মানিক জোড় যাকে বলা যায়, সেই আর কি। তা এখন পরে জানতে পারলাম যে মৌসুমী নাকি চমৎকার গান করে। এবার আমাদের ক্যান্টিন ছিল ম্যাকানন ম্যাকেনজি বিল্ডিং এর একদম টপ ফ্লোরে, ছাতে। সেখানে ক্যান্টিন ছিল, আমরা লাঞ্চ আওয়ারে গিয়ে যেখানে যেতাম। এবং সেখানে প্রতিভা মৌসুমীকে একদিন বললো যে, তুমি একটা গান করে শোনাও না। না 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 না, গান ফান গাইবো না, গাইবো না। সে অনেক, আমরাও অনুনয় বিনয় করলাম, করে বললাম, করুন না, একটা গান করুন না। বলার পর তখনও আপনি আগে করি, তো একটু করুন না গান। তো তখন ও আমাদের গান শোনালো, লগ যা গলে
এই গানটা শোনালো আমাদের। আমরা শুনলাম, শুনে মুগ্ধ হয়ে গেলাম। আরে সাবাস, কি দারুণ গান করে! তো আস্তে আস্তে আমরা ওর সঙ্গে সহজ হতে আরম্ভ করলাম, এবং এই হতে হতে বেশ ধরে নিন মাস ৬ মতন সুন্দর দুজনের বন্ধুত্ব চলছে। আমি তখন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের একবারে যাকে বলে যে এনকোয়ারি, সেখানে বসতাম। সেখানে বসার কত ঝক্কি ছিল নিশ্চয়ই বুঝতে পারছেন। যে প্রচুর মানুষ আসতো, চাকরির ব্যাপার তো। প্রচুর মানুষ আসতো, আমার চাকরিটা হলো কিনা, রেজাল্ট বেরিয়েছে কিনা, এই আমার নামটা প্যানেলে আছে কিনা, এগুলো সমস্ত নানান রকম। এমনকি এমন একটা ঘটনা একদিন দেখেছি যে একটি বেকার ছেলে সে এসে একটা ব্লেড নিয়ে আমার হাতের, নিজের হাতের শিরার এখানটা দেখিয়ে বলছে, আমি এখনই ব্লেড দিয়ে কেটে দেবো, আমার যদি চাকরি না হয়। মানে আমি তখন ভাবছি এটা কি করবো, একে হ্যান্ডেলটা করবো কি করে। তারপরে বললাম, আপনার চাকরি হবে, হবে আপনার চাকরি, আসুন এখানে, আমি ব্যবস্থা করে দিচ্ছি আপনার চাকরি। বলে তাকে নিয়ে এসে অনেক কিছু বুঝিয়ে থাজিয়ে তার হাত থেকে প্রথম ব্লেডটা নিয়ে নিলাম। তারপর আরপিএফ ডেকে বললাম, একে হ্যান্ডেল করো। তখন আরপিএফ আবার ওকে সঙ্গে করে নিয়ে বেরিয়ে গেল। এরকম প্রচুর ছোটখাটো ঘটনা আপনাদের আর বলছি না, কিন্তু এরকম প্রচুর ঘটনা মানে ছিল আর কি। তো এনকোয়ারি যেখানটাতে, সেখান থেকে অফিসটা বেশ খানিকটা ভেতরটায়, কিন্তু এনকোয়ারি সামনে। আমি এনকোয়ারিতে বসতাম। অফিসের সঙ্গে আমার যোগাযোগ ছিল না। আমার টেবিলে সমস্ত চিঠি চাপাটি আসতো, সেগুলো সব নাম্বারিং টাম্বারিং করে আমি সেগুলো ভেতরে পাঠিয়ে দিতাম। আবার স্যারেরা যে সমস্ত জিনিসপত্র দিতেন, সিনিয়র্সরা, সেগুলো সমস্ত নিয়ে আমি আবার বিভিন্ন জায়গায় পাঠিয়েও দিতাম। আর এই রেজাল্ট বেরোলে লাগিয়ে দিতাম, আমি লোককে খবর দিতাম। তারপর অনেকে ফর্ম ফিল আপ করে তারা কল কার্ড পেত না, মানে পরীক্ষা দেবে যে তার কল কার্ড আসেনি, তার জন্য বলতো, সেগুলো খুঁজে খুঁজে বার করে তাদেরকে দিতাম। এ সমস্ত কাজ ছিল। তো এরকম ৬ মাস পেরিয়ে যাওয়ার পর হঠাৎ যখন এদের দুজনের বন্ধুত্ব প্রগাঢ়, প্রবল, সেই অবস্থা হঠাৎ একদিন মৌসুমী, তখন আমরা খুব সহজ হয়ে গেছি। তখন আপনি আগে চলে গেছে। মৌসুমী আমাকে আপনি বলতো, কিন্তু আমি তুই তুকারি করতাম। তো মৌসুমী একদিন ফট করে এসে আমার পাশে এসে বলে, কাজা, আপনার সঙ্গে একটা কথা আছে। হ্যাঁ বল। বলবো, আপনাকে বলছি, একটু বাদে বলছি আপনাকে, বলে বেরিয়ে চলে গেল। আবার কিছুক্ষণ বাদে, রাজা, কথাটা আছে কিন্তু, টয়লেট করতে বেরিয়ে চলে গেল। আমি বললাম, বলবি বল, কি বলবি? আচ্ছা আচ্ছা, বলছি 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 বলে বেরিয়ে চলে গেল। আবার কিছুক্ষণ বাদে ধরুন লাঞ্চ আওয়ার, সে, রাজা মনে আছে তো, কথাটা বলবো কিন্তু। আমি বললাম, কতবার বলবি, তুই বল না ভাই, কি বলবি বল। বলছি বলছি বলে চলে গেল লাঞ্চ করতে। লাঞ্চ করে ফিরে এলো, কাজ করছে, ৪টে ৪:৩০। এবার তখন বললো, রাজা, আজ কিন্তু কথাটা বলবো কিন্তু, মাথায় রাখবেন কিন্তু। সেদিন ছিল শুক্রবার। আমি শুক্রবারে সবাই একটুখানি আগে আগে বাড়ি চলে যাবার তাল করে, যে আজকে শনিবার রোববার তো অফিস নেই, আজকে একটু যদি তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যায়। তো আমি জিনিসপত্র সব গোছাচ্ছি, সব আস্তে আস্তে ফাইলগুলো সব সাজাচ্ছি গোছাচ্ছি, যে এবার আস্তে আস্তে সব বন্ধ করব। কাউন্টার আর আধ ঘন্টা বাদে বন্ধই হয়ে যাবে। এগুলো সমস্ত চলছে, সেই অবস্থাতে হঠাৎ, রাজদা, মনে আছে তো? আলাম, হয় তুই এখানে কিছু বল, আর নইলে তুই কানের গোজা ভ্যান 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 করিস না। তো তখন আমার কাছে এসে বসলো। আমি, তুই কি বেরিয়ে যাচ্ছিস? দেখলাম ওর কাঁধে ঝোলা। বলে, হ্যাঁ, চলে যাচ্ছি। বলছিলাম কি, প্রতিভাকে আপনার কেমন লাগে? প্রতিভা ভালো, ভালো মেয়ে, কেন, কি কিছু? এবার আমি ভাবছি ওর হয়তো কোনো কিছু খারাপ কিছু হয়তো জানতে পেরেছে। কেন, কিছু খারাপ কিছু নাকি? বলে, না না, তা বলছি না, কেমন লাগে সেটাই বলছি। ভালোই মেয়ে, ভালো, ঠিকই আছে। হ্যাঁ, ভালোই, এটা ঠিক আছে। আর কি বলতে চাইছি আপনি বুঝতে পারছেন না? এত বয়স হয়েছে আপনার। ও আচ্ছা, তুই সেইভাবে বলছিস না। সেভাবে আমি কোনোদিন ওকে ভাবিনি, নর্মাল আমাদের কলিগ হিসেবেই আমরা ভাবুন, ভাবতে শিখুন। ও কিন্তু আপনার জন্য পাগল। এই বলে বেরিয়ে চলে গেল। আমি না পুরো পাজলড হয়ে গেলাম। মানে একটা মেয়ে আমার জন্য পাগল, রাত দিন তার সঙ্গে উঠছি বসছি, চা খাচ্ছি, জল খাচ্ছি, সবই করছি। এতই কি বোকা আমি, না এতই আমি ভেদা যে আমি একটা মানুষকে দেখে বুঝতেই পারবো না যে সে আমার জন্য পাগল? অদ্ভুত ব্যাপার তো। প্রতিভাকে খোঁজ করলাম,
তিনি তারও আগে বেরিয়ে গেছেন, মৌসুমীর আগে। বিশ্বাস করুন, আমি না চিন্তা করছি কবে, কোনো ইন্ডিকেশন তো কোনোদিন পাইনি ও আমার জন্য পাগল বা এরকম কিছু। ভেবে ভেবে কুল কিনারা করতে পারছি না, এদিকে মাঝখানে শনিবার এবং রবিবার। আর তখন তো কথায় কথায় মোবাইল ইউজ করার উপায় ছিল না। তখন ভাবতেই হবে, আপনাকে চিন্তাই করতে হবে, এছাড়া কোনো গতি নেই। আর প্রতিবার বাড়ির কোনো ফোন নাম্বার আমি জানিও না। অবশ্য প্রতিভাও কিন্তু আমার বাড়ির ফোন নাম্বার জানতো না। তাহলে কি উপায়, কিভাবে ওকে যোগাযোগ করা যায়? আচ্ছা, আসল ঘটনা আপনাদের বলি। অন দ্য সেম ডে, যেদিন আমাকে এই কথাগুলো মৌসুমী বলেছে, আমার মামা শ্বশুর, তার চেম্বার হচ্ছে খিদিরপুরে। তো খিদিরপুরে সেখানে উনি খুব জাঁকিয়ে তার ক্লায়েন্টস নিয়ে থাকেন, বসেন। আর প্রতিবার কোনো পারমিশন ছিল না অফিস থেকে কোথাও বাইরে যাওয়ার। যেতে হলে একমাত্র বাড়ি যেতে হবে, সেখানে বন্ধু বান্ধব নিয়ে যাও, কোনো অসুবিধা নেই, আড্ডা গল্প করো, সব ঠিক আছে, কিন্তু বাইরে কোথাও যাওয়া যাবে না, নট ইভেন সিনেমা। রেস্ট্রিকশন ছিল। একমাত্র মামার ওখানে, মামার চেম্বারে যদি যেত তাহলে পরে সেটা অ্যালাউড ছিল। তো মৌসুমী সেদিন প্রতিভাকে বলেছে যে চলো না, আমরা যাই, একটু মামার ওখানে যাই। তো বলেছে চলো। তো মামার ওখানে গেলে একটা এক্সট্রা পাওনা হচ্ছে যে আমার মামা শ্বশুর ওদের কাটলেট খাওয়াতো খুব ভালো। তো মামা শ্বশুরের ওখানে গেছে, যাওয়ার পরে ও তোরা এসছিস, বস 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 বলে বসিয়েছে। বসার পরে মৌসুমী বলছে তোমার সঙ্গে একটা কথা আছে। বলে হ্যাঁ বলো। বলছি যে খরাজদাকে কেমন লাগে তোমার? ভালোই লাগে। ঠিকই তো, ভালো বাড়ির তো। ভালো বাড়ির তো ঠিক ভালো লাগে। তোমাকে কি বুঝতে পারছো না কি বলছি? বয়স হয়েছে তো, তুমি বুঝতে পারছো না কি বলতে চাইছি? বলে যা, ওরকম ভাবে আমি কখনো ভাবি নাকি? না না, আমি ওরকম কিছু ভাবিনি কখনো। বলে ভাবো, চিন্তা করো, খরাজদা কিন্তু তোমার জন্য পাগল। বলে দিল। এবার আশা করি যে প্রতিবারও সেই রকমই অবস্থা যা আমার অবস্থা। ভেবে কুল কিনারা করতে পারছি না, কবে কখন কই, আমি তো একবারও দেখে বুঝতে পারলাম না, কিছুই না। তারপরে অদ্ভুতভাবে সেই যে দিনটা গেল, তারপর থেকে মৌসুমী পাক্কা ছুটি প্রায় 10-15 দিন নিয়ে নিল। এবং আমরা তার পরের দিন থেকে যারা নাকি একসঙ্গে বসে চা খেয়েছি, জল খেয়েছি, হাসি ঠাট্টা করেছি, মজা করেছি, গল্প করেছি, সময় কাটিয়েছি, একে অন্যের দিকে তাকাতে পারি না। প্রতিভা পায়ে একটা কি ওই ঘুঙুর না ওই ঝুনঝুনি চুনচুনি কিছু একটা পড়তো, সেইটার যেই ছুম করে আওয়াজ পেতাম না, সঙ্গে সঙ্গে আমি পৃথিবীর যত ব্যস্ততা নিয়ে চোখ মুখ একদম নিয়ে গিয়ে কাজকর্ম করতে আরম্ভ করতাম। মানে ওর দিকে তাকাবার কোনো সাহসই আমার হয়নি। এবং প্রতিভা যথারীতি লা 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 করতে করতে বেরিয়ে চলে যেত। তাকাতে পারছি না, কথা বলতে পারছি না, চিন্তা করতে পারছি না। এবং আরো একটা বড় জিনিস ভাবছি, আমার বাড়িতে, বুঝতে পারলেন, বিরাট বড় টিকি, আর তার নিচে এত বড় গাঁদা ফুল। এমন রেস্ট্রিক্টেড বাড়ি, এরা সব সময় অং বং চং ঘন্টা কোষা কুশি এই সমস্ত এদের মানে একবারে রেগুলার চলে। তা আমরা হচ্ছে ব্রাহ্মণ বাড়ি, আর প্রতিভা হচ্ছে অব্রাহ্মণে। বাবা যদি জানতে পারে সর্বনাশ হয়ে যাবে, সাংঘাতিক ঘটনা ঘটবে যদি এরকম কিছু ঘটনা বাই চান্স হয়েও যায়। খুব টেনশন হতে আরম্ভ করলাম, না না, এটা না অচিরেই মেরে ফেলতে হবে, ইমিডিয়েটলি এক্ষুনি এটা বন্ধ করতে হবে, তা না হলে মুশকিল আছে। তো আমি ভাবলাম না, এটা বলবো। একদিন গেল, দুদিন গেল, ঘুরে সেই শুক্রবার, সেদিন আবার আমাদের স্যালারি ডেট। তো আমরা বন্ধু বান্ধবরা সবাই একসঙ্গে লালবাজারের উল্টো দিকে হীরাদার একটা ক্যাফে ছিল, ছোট, খুব একটা দেখতে শুনতে ঠিক না, ওই কুলপি পাওয়া যেত, ক্যাফে পাওয়া যেত, এই বসে খাওয়াটা হতো, এই অবধি। সেই হীরাদার ক্যাফেতে আমরা মাঝে মধ্যেই যেতাম, সব বন্ধুরাই যেতাম, আসতাম। তো হীরাদার সঙ্গে আমাদের একটা ওঠা বসা ছিল, আলাপ ছিল, পরিচয় ছিল। তা আমি সেদিন একান্ত মনে করে সাহস টাহস করে প্রতিভাকে বলতেই হবে বলে আমি প্রতিভাকে বললাম, তুই আজকে কি খুব ব্যস্ত ইয়ের পর, মানে ছুটির পর? ও বললো না, কেন বলুন তো? আমার না মানে তোর সঙ্গে একটু কথা ছিল, তাহলে একসঙ্গে একটু কথা বলবো। হ্যাঁ ঠিক আছে চলুন। আমার সঙ্গে প্রতিভা বেরোলো।
আমরা গেলাম। এবার গিয়ে আমরা যথারীতি হীরাদার ক্যাফেতে গিয়ে বললাম যে, "হীরাদা একটু কথা আছে, একটু বসছি ভেতরে।" ও তো, "হ্যাঁ, যাও না, কোনো অসুবিধা নেই" বলে প্রতিভা ভেতরে ঢুকে গেল। হীরাদা বলে, "কে?" আ "না, না, ওসব কিছু না, এমনি জাস্ট একটা এমনি দরকারি কথা আছে, সেটা বলবার জন্য বসছি, একটু সময় লাগবে।" এবার আমি প্রতিভাকে বলছি যে, "প্রতিভা, মানে ব্যাপার হচ্ছে আমি বুঝতে পারছি যে তোর মনের অবস্থাটা কি?" ও আমি বলছি, "কি আমার মনের অবস্থা?" না মানে জানি যে যেটা তুই ভেবেছিস সেটার মধ্যে কোনো অপরাধ নেই। কিন্তু আ আমি না মানে নিরুপায়। বলছে, "কি বিষয়ে বলছেন বলুন তো?" আমি বললাম, "না মানে বলছি যে মানে তুই মৌসুমীকে যেটা বলেছিস সেটা বলো।" "আমি মৌসুমীকে কি বলেছি?" "না মানে মানে এই যে তুই বলেছিস যে তুই নাকি আমার জন্যে পাগল।" "আমি আপনার জন্যে পাগল? এটা মৌসুমী আপনাকে বলেছে?" না, "হ্যাঁ, মানে আমাকে তো তাই বলেছে।" বলে, "সে কি? মৌসুমী তো আমাকে বলেছে যে আপনি নাকি আমার জন্য পাগল।" এবার চিন্তা করুন, কি খেলা খেলেছে এই মৌসুমী। না আমিও কথা বলেছি, না ও কথা বলেছে। শুধু মাঝখানে মৌসুমী এটা দুজনের নামে লাগিয়ে দিয়ে নিজে ছুটি নিয়ে হাওয়া। এবার চিন্তা করুন, আমি বললাম যে, "তোকে কবে বলেছে বলতো?" তো তখন বলল, "ওই আগে আমরা বেশ দাঁড়ান মনে করে বলি। হ্যাঁ, শুক্রবার বলেছে।" বললাম, "কি আশ্চর্য! শুক্রবার বিকেলে তো আমাকে এই কথাটা বলেও বেরোলো। বলে বেরোলো তো তারপর আমাকে নিয়ে তো মামার কাছেই গেছিল। বলে সেখানে গিয়ে আমাকে এইটাই তো বলেছে।" বলে, "দেখো কিরকম বদমাইশ মেয়ে, হ্যাঁ? এরকম কথা কেউ কখনো বলে?" সরি রে, মানে ভেরি সরি, আমি তোকে ইউজলেসলি ডিস্টার্ব করলাম। না, এরকম কিছু ভাবার কোনো কারণ নেই। থ্যাংক ইউ। যা হয়ে গেছে। চল একটা কাজ করি, তোকে আমি ছেড়ে দিই। তো তখন বলল, "না, আমি চলে যেতে পারবো না। না, অনেক সন্ধে হয়ে গেছে। আমি তোকে একটা কাজ করি। আমি তোকে অন্তত তারাতলা" ও বেহালা চৌরাস্তায় থাকতো। "চল তোকে আমি ছেড়ে দিচ্ছি।" এবারে ট্যাক্সিতে আমরা উঠেছি। ট্যাক্সির মাঝখানে আমি আমার ব্যাগটা রেখেছি এবং ডান পাশের জানলা ধরে বসেছি যাতে কোনোভাবে ওর সঙ্গে কাছাকাছি না হতে পারি। ও মোটামুটি ওপাশের জানলা ধরে বসেছে। দুজনেই দুজনের দিকে মাঝে মধ্যে একবার মৌসুমীটা না সত্যি এবং ও তাই করছে। এমনি করতে ফাইনালি তারাতলা আসে। "আচ্ছা, টাটা। হ্যাঁ, টাটা।" চলে গেল। চলে তো গেল। এই যে চলে গেল, এইখানটাতেই সবচেয়ে আগে এসে গেল। এই এসে যাওয়ার পর বাড়িতে তোলপাড় হয়ে গেল এবং বিশ্বাস করুন, দিন ৭ only 7 days, তার মধ্যে পুরোটা এমন জেল করে গেল যে সেই থেকে আমি আর তিনি একসঙ্গে আছি। মৌসুমী ১০ দিন বাদে ফেরার পর আমরা দুজনেই ওকে তাড়া করেছি যে, "হতচ্ছাড়ি, তুই যা বলেছিস এটা কোনো কথা হলো? এটা কেউ করে?" তখন ও বলল, "লাগিয়ে তো দিলাম।" তো সেই মৌসুমী আমাদের দুজনের ঘটকালি করেছিল এবং আমরা দুজনে এখন স্বামী-স্ত্রী। আমাদের এই দিনটাতেই বিয়ে হয়েছিল এবং তার পেছনে মৌসুমীর অনেক অবদান আছে। তার সঙ্গে আছে আরো অনেকের অবদান। সে অবদানের কথা কি বলবো? আমাদের বন্ধু-বান্ধব তারা আমাকে ভীষণ সাপোর্ট করেছিল। বাড়ির তরফ থেকে অনেক বাধ্যবাধকতা সবই ছিল, কিন্তু আমার বড়দা আমার পেছনে ছিলেন এবং তিনিই আমার বাবাকে বলেছিলেন, "বাবা তুমি যত যাই আপত্তি করো, আমি কিন্তু নিজে গিয়ে আমার ভাইয়ের বিয়ে দেব।" সেসব কি সব নানান রকম সব নানান কিছু সব মন্ত্র-ফন্ত্র হ্যান-ত্যান বিধান-ফিধান সেই সমস্ত করে ফাইনালি আমাদের বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পরও সে এক ভারী মজার গল্প। আমরা যখন বিয়ে করেছি, বিয়ের রাতে বাসর জেগে আমরা গান বাজনা সবকিছুই করেছি। আমার গিন্নি গেয়েছিল, "যদিও রজনী পোহালো তবুও", তার সঙ্গে একসঙ্গে বরদা আরো সব আমার বন্ধু-বান্ধব সবাই মিলে সেদিন কেন এলো না করে খেপিয়ে প্রতিভাকে মাথায় তুলে দিয়েছিল সে সমস্ত ঘটনা। এবার আমরা যেদিন সকালবেলা হয়েছে, সকালবেলায় আমরা সমস্ত চলে আসছি। তো, "দাঁড়া তোরা চলে যাস না, অনেক কিছু বেঁচে গেছে, সেগুলো সব নিয়ে যেতে হবে।" একটা বড় ওই মানে যে ওই ড্রাম টাইপের হয় না, ট্যাঙ্ক লোহার যেটা হয়,
সেইগুলোকে তাতে ভর্তি রসগোল্লা, সেই রসগোল্লাটা আমাদের ডিকিতে তুলে দিয়েছে, বলে হ্যাঁ চলে যা, এবার এটা নিয়ে বাড়ি চলে যা। এবার সেইটা নিয়ে আমরা যাচ্ছি, যখন যাচ্ছি ডিকির একটা পাশ বোধহয় সম্ভবত একটা ফুটো ফুটো এই জাতীয় কিছু ছিল। এবার সেইটা নিয়ে সেখানে যত গাড়িটা জাম্প করতে করতে যাচ্ছে ততবার রসগোল্লা টপাস করে পড়ছে, আর পড়ার পরে একটা লোক পাশ দিয়ে যেতে যেতে বলে, ও দাদা রসগোল্লা পড়তে 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 যাচ্ছে, আর না তাহলে আপনিও খেতে 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 চলে যান। আর কি বলি আপনাদের, এই হচ্ছে আমার বিয়ের ইতিহাস। তো আজকের দিনটা সেলিব্রেট করার মতন একেবারে একান্তভাবে আমি করতে চাই, এবং তার জন্য বিরাট আড়ম্বর করার কিছু দরকার নেই। আমরা দুজনের যথেষ্ট বয়স হয়েছে আমাদের, আমরা আসুন একটা ছোট্ট কেক আমার গিন্নির সঙ্গে কাটি। এসো, চলে এসো, তুমি চলে এসো, চলে এসো। এই যে, এই যে তিনি আমার কমরেড, আমার জীবন সঙ্গিনী, এনো এই কেক। এইভাবে কাটবো? হ্যাঁ এইভাবেই কাটো, কাটো 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 কাটো, কিচ্ছু ব্যাপার না। তুমিও ধরো। হ্যাঁ কেটেছি। ওই প্লেটটা নিয়ে এসো। হ্যাঁ প্লেটটা নিয়ে আসলে ভালো হবে। ঠিক আছে, ঠিক আছে, ধরো। কাটো কাটো। হ্যাঁ, এর বেশি খাওয়ার ক্ষমতাও নেই আমাদের, ঠিকই আছে। ফার্স্ট ক্লাস, লাভলি, থ্যাংক ইউ। তুমিও খাও। আপনারা আমাদের আশীর্বাদ করবেন যারা বড়, আর আমাদের শুভেচ্ছা জানাবেন যারা সমবয়সী, আর ছোটদের অনেক অনেক ভালোবাসা দিন।